দুই দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। এবং বাড়ছে ব্যাংকে টাকা রাখার পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে আমানত জমা ছাড়িয়েছে 16,000 কোটি। সুদ হার বৃদ্ধির কারণেই ঝুঁকছেন গ্রাহক। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 3 থেকে 4 ঘন্টা দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় এক আইনজীবীকে হত্যা করা হয়। এর প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। ইসকন সমর্থকদের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি সংখ্যালঘুদের উপর হামলার ধারাবাহিকতা ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর বল প্রয়োগেও উদ্বিগ্ন ভারত। ভারতের এই বিবৃতির প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, নির্দিষ্ট অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। চিন্ময় ইস্যুতে ভারতের ভুল ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা। রাতে রাজধানীর টিএসসি এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কথা বলেন তারা। এর আগে এক মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করেন তারা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের জেরে চট্টগ্রাম আদালতের মধ্যেই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, সম্প্রীতির বাংলাদেশে হিন্দুদের মন্দিরও পাহারা দেবেন তারা। এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। সনাতন ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন। আগামী 24 ঘন্টার মধ্যে সরকার তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার শুরু না করে আমরা রাজপথ কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাই, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এরপর নিহত আলিফের জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
এদিকে সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে একই দাবিতে আলোর মিছিল করে গণ অধিকার পরিষদ। অন্যদিকে পল্টনে মশাল মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আলিফ হত্যাকারীদের শিগগিরই গ্রেফতার করা না হলে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, হামলা, ভাঙচুর আর নজিরবিহীন সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেমরা ও পুরান ঢাকার ৩ কলেজ। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ডিএমআরসি কর্তৃপক্ষ। আর তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা। চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে কমিটি করার পাশাপাশি এক নারী চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল। ছাত্র জনতার ঐক্য নষ্ট করতেই পতিত স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত বাঁধিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচির প্রথম দিনে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তারা। বলেন, ফ্যাসিস্টের পতনের পর মানুষ যাতে স্বাধীনতা ভোগ না করতে পারে সেই লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় ঐক্য রক্ষার্থে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্বৈরাচারীরা হলো গিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব, কোন্দল এবং সংঘাত সৃষ্টি করছে। দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। সেই বিভাজন, তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের অপকৌশল প্রতিহত করে দিবে। দেশে 2 দিনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, এমনটা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষতি হলে দেশের গণতন্ত্রের ক্ষতি হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। নতুন ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 2 দিন ধরে যা ঘটছে তাতে বোঝা যায় কোথাও কিছু একটা হচ্ছে। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপির ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। এদিন রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকার ও গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। নির্বাচিত সরকারি চলমান সমস্যার একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক উস্কানিদাতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে হেফাজতে ইসলাম। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 44 জনকে। হেফাজত নেতারা বলছেন, 2013 সালের 5 ও 6 মে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়। এটিকে দ্বিতীয় কারবালার সঙ্গে তুলনা করেন তারা।
অবশেষে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যুদ্ধবিরতির এ চুক্তিতে ভোট দেবে এবং সেটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের হুমকির ওপর পূর্ণ মনোযোগ দেয়া হবে। আপাতত এই বিরতির মেয়াদ হবে 2 মাস। পরে পরিস্থিতি অনুযায়ী মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। ট্যানারি নাকি মরণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেই একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। পানিতে নাইমা গোসল করুন যায় না, পানিতে নামুন যায় না, চুলকা। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে। পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হচ্ছে ট্যানারি স্থানান্তর। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে টাকা থাকার পরিমাণ যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায়, তখন লোকজন
ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে, তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে 2টি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে বুধবারও। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে। নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল 2টি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথটা আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নিতে লেবানন গেল বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে দেশ ছেড়েছে দলটি। মিশনে অংশ নেওয়া নৌ সদস্যরা ভূমধ্যসাগরে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগ দেবেন। পশ্চিম এশিয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম কোর্সিনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল বাংলাদেশ ত্যাগ করল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। নৌ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশে ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে। কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী। 2010 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভূমধ্যসাগরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। লেবাননে ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধের পাশাপাশি জলসীমায় সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি করে এই যুদ্ধজাহাজ। এছাড়া লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণ সহ সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দেন নৌ সদস্যরা।
শান্তিরক্ষায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সৈনিকেরা, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করছে। শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ইতালিতে খাদ্যপণ্যের দাম গত 10 বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বেড়েছে। তবে সেই অনুপাতে বাড়েনি দেশটিতে বসবাসরত মানুষের বেতন ভাতা। এ অবস্থায় নির্দিষ্ট আয়ের বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারী চলাকালেও ইতালিতে বসবাসকারী বিদেশি কিংবা দেশের নাগরিকদের এমন হতাশায় দিন কাটেনি। জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম যেন ধরাছোঁয়ার বাইরে। ইতালির নাগরিকদের প্রধান খাদ্য পাস্তা, আটা, ময়দা, চাল, বিস্কুট কিংবা তেলের দাম যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের মূল্য। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, জিনিসপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। এই অবস্থায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। বর্তমানে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। আগে যেমন চাল আমরা 1 টাকা 80 থেকে 90 সেন্ট করে বিক্রি করতাম, এখন 2.5 ইউরোর নিচে বিক্রি করা যায় না। কাজ তো একই আছে, বেতন একই আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বগতি। এই অবস্থায় আসলে মানুষ যে চলবো বা ফিরবো কষ্ট হয়ে যাবে। ইতালির কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে বিগত 10 বছরের মধ্যে এবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেলের দাম 81%, বিস্কুট 64% ও চাল, আটা, ময়দার দাম বেড়েছে 52%। রাজধানী রোমের কাঁচা বাজারগুলোতে শাকসবজি সহ অন্যান্য সব পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এই অবস্থায় সামনের দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজন নিয়ে বাস করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মত অনেকের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জার্মানিতে জোট সরকার ভেঙে যাওয়ার পর রাজনীতির অচলাবস্থা নিরসনে আস্থা ভোট ও আগাম নির্বাচনে যেতে সম্মত দেশটির রাজনৈতিক দলগুলো। তবে সাম্প্রতিক সময়ে করা নানা জরিপ বলছে আগামী নির্বাচনে ক্ষমতাসীন শলৎজের চেয়ে এগিয়ে বিরোধী দলের অন্যান্য প্রার্থীরা। তবে সংকট কাটিয়ে শলৎজ আবারও চ্যান্সেলর নির্বাচিত হবেন এমন আশা স্থানীয় সহ প্রবাসীদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্টনারের পদচ্যুতির পর সাংবিধানিকভাবে চ্যান্সেলর ওলাফ শলৎজের এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টির সমন্বয়ে গঠিত জোট সরকার কার্যত অচল। তবে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেয়া সহ বিরোধী দলের পরামর্শে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা এখনও অব্যাহত রেখেছেন চ্যান্সেলর ওলাফ শলৎজ। যদিও আগামী অর্থবছরের বাজেটের নানা খাতে ঘাটতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতা এবং দেশের সামগ্রিক অর্থনীতির স্থবিরতার জন্য জোট সরকারের অপরাজনীতিকেই দায়ী করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে আগাম নির্বাচনের দিকে তাকিয়ে জার্মানির সাধারণ জনগণ। রাজনীতির মাঠে তো বটেই, সব মহলে এখন আলোচনার বিষয় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কে হবেন নতুন জার্মান চ্যান্সেলর। সাম্প্রতিক সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার করা জরিপ বলছে জনপ্রিয়তার সবচেয়ে তলানিতে অবস্থান চ্যান্সেলর শলৎজের। এমনকি নিজ দলের প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসও তার চেয়ে জনপ্রিয়তায় কয়েক গুণে গিয়ে। তবে পিস্টোরিয়াস চ্যান্সেলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমন ঘোষণা দেওয়ার পর থেকে সব সংকট সমাধান করে শলৎজ আবারও চ্যান্সেলর পদে আসীন হবেন বলে আশা স্থানীয় সহ প্রবাসীদের। শলৎজ সরকার হচ্ছে জার্মানিতে বিভিন্ন অভিবাসী আনার জন্য তাদের খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো আমার মনে হয় তাদের যে সংকট আছে তারা খুব সহজেই কাটিয়ে উঠবেন। ওরা যে আগাম নির্বাচনের ইস্যুটা নিয়ে এসছে সামনে, তো আমার মনে হয় ওইটা করলেই ওদের জন্য বেটার হয়। এটা হইলে তখন আগামী মেইন ইলেকশনের জন্য যে লম্বা জার্নিটা আছে 1 ইয়ারের, এটা ওরা কভার দিতে পারবে। এদিকে জার্মানির রুশ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া সামগ্রিক অর্থনীতিকে বেহাল দশার দিকে ঠেলে দেয়া, সাধারণ জনগণের নানা চাওয়াকে এড়িয়ে যাওয়া, জ্বালানি, অভিবাসী ইস্যু সহ নানা বিষয়ে ওলাফ শলৎজের উপর মনক্ষুণ্ণতা বাড়ছে সব মহলেই। এমন পরিস্থিতিতে সংসদে বিরোধী দল সিডিইউ থেকে ফ্রিডরিশ মেয়ার্জ, গ্রিন পার্টির বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক, কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডির প্রার্থী এলিস ভাইডেলকে এগিয়ে রাখছেন অনেকেই। তবে নির্বাচনের আগে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবেন শলৎজ এমন আশা জার্মানদের। রাষ্ট্র যে কোনো মুহূর্তে যে কোনো সংকটে পড়তেই পারে, তবে সংকট গভীর হওয়ার আগেই তার নিরসনে সকল রাজনৈতিক দল তো বটেই, সর্বস্তরের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। তাই জার্মানির স্থিতিশীলতা রক্ষায় আগাম ভোট এবং ছাওয়া পাওয়া পূরণ করবেন চ্যান্সেলর শলৎজ
এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপিত হল ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস। নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং বাংলাদেশের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে জাঁকজমকপূর্ণ। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সশস্ত্র বাহিনী শুধু দেশের গর্ব নয়, বরং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায়ও এক অনন্য দৃষ্টান্ত। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সেফগার্ডের ভূমিকায় তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছে। সোমবার ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ আল জুহানি। তাকে আমন্ত্রণ জানান বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রকিবুল্লাহ এবং ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম। এদিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং আন্তর্জাতিক মিশনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়। বাংলাদেশ ও সৌদি আরবের সুসম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের ঐতিহাসিক ও কৌশলগত সুসম্পর্কের গুরুত্ব অনেক অনেক বেশি। উভয় দেশই ইসলামের চেতনাকে কেন্দ্র করে একটি দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ। সৌদি আরব বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, আর তাদের পরিশ্রম ও দক্ষতা সৌদি আরবের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও জোরদারের কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ আল জুহানি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এদিন অনুষ্ঠানে পরিবেশন করা হয় বাংলাদেশের মুখরোচক দই মিষ্টি সহ ঐতিহ্যবাহী খাবার, যা অতিথিদের বিশেষ প্রশংসা কুড়ায়। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। সৌদি আরবে SSC, HSC, O লেভেল এবং A লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় একাডেমিক শ্রেষ্ঠত্ব পুরস্কার 2024। অনুষ্ঠানে SSC ও HSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত এবং A লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রকিবুল্লাহ। বলেন, এখন সময় নতুন প্রজন্মের। দেশ গঠনের বিভিন্ন ক্ষেত্রে উত্তীর্ণদের যোগ্যতা অর্জন করে মাতৃভূমির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি উদ্যম জাগাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন দূতাবাসের মিশন প্রধান। অনুভব করছি এবং দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। অ্যান্টিগা টেস্টের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে 201 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পঞ্চম দিনে মাত্র 7 ওভারেই গুটিয়ে যায় সফররতদের ইনিংস। 334 রানের টার্গেটে খেলতে নেমে স্কোর বোর্ডে মাত্র 132 রান তুলতে সক্ষম হয় মিরাজের দল। সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন জাস্টিন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আবারও ভাঙা টেপ রেকর্ডার বাজালেন মেহেদী হাসান মিরাজ। ভুল হয়েছে, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভালো করার প্রত্যয় ভারপ্রাপ্ত অধিনায়কের। এই ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের দিয়েছেন মিরাজ। পরের টেস্টে স্কোয়াডে পরিবর্তন আসবে বলেও জানান তিনি। নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেইগুলো ইমপ্রুভ করে আবার নতুন করে আসার জন্য। যে মিস্টেকগুলো করেছি, কোন জায়গায় করেছি, সেই জায়গা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। মাইকেতে একটা নতুন কন্ডিশন এবং ওখানে নতুন পিচ থাকবে। আমরা পিচ এবং কন্ডিশন দেখে আমরা ওইভাবে একাদশ সাজানোর চেষ্টা করব। নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট, তো আমরা এটা নিয়ে কাজ করছি। তো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপ অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে। আয়োজন নিয়ে সমাধান না আসায় ভোটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ।
আগামী 29 নভেম্বর বৈঠক করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সেই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণে ভোট দেবেন আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে হওয়া শেষ এই বৈঠকে ভোটাভুটি শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি। একটা টুর্নামেন্ট আয়োজন নিয়ে কি বিপদেই না আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। স্পন্সরদের হুমকি ধামকি, তার উপর ভারত পাকিস্তানের গোয়ার্তুমি, সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তারা। শুরু থেকেই রাজনৈতিক কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। ভারতের এমন সিদ্ধান্তের সামনে নিরুপায় আইসিসি। সংস্থাটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বেশ কয়েকবার হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব নিয়ে গেলেও নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো টুর্নামেন্ট আয়োজনে অনড় পিসিবি। সেই সমস্যা সমাধানে 26 নভেম্বর পূর্ণ সদস্য দেশের বোর্ড কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির। তবে তা আয়োজনেও ব্যর্থ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমস্যা সমাধান করতে সেই অনলাইন বৈঠকটি আগামী 29 নভেম্বর আয়োজন করতে যাচ্ছে আইসিসি, যেখানে আয়োজনের ভেন্যু নির্ধারণে ভোট দিবেন সদস্য দেশগুলো। ভোটাভুটির পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এটিই হতে যাচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের অধীনে অনুষ্ঠিত হওয়া শেষ বৈঠক। আগামী ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয়দের দেওয়া হাইব্রিড মডেলে আয়োজন করতে পিসিবিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি, যেখানে ভারতের সব ম্যাচ আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতে। ম্যান ইন ব্লুরা ফাইনালে গেলেও ফাইনাল আয়োজিত হবে দুবাইতে, যার জন্য আইসিসি থেকে বড় ধরনের অর্থ পাবে পিসিবি। তবে আইসিসির এমন প্রস্তাব বন গলাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবির, বরং আইসিসিকে উল্টো প্রস্তাব দিয়েছে পিসিবি। ভারত নিজেদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেললেও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানে ফাইনাল আয়োজনের শর্ত জুড়ে দেয় পিসিবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আইরিশ নারীদের মুখোমুখি টিম টাইগ্রেস। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সমীকরণ জমিয়ে তুলতে জয় দিয়ে আসর শুরু করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার ইতি টানতে চান এই সিরিজ দিয়েই। অন্যদিকে বাংলাদেশের কন্ডিশন আর স্পিনারদের নিয়েই যত চিন্তা আয়ারল্যান্ডের। শেরি বাংলায় ম্যাচ শুরু বুধবার সকাল 10টায়। হোম অফ ক্রিকেটে এ এক ভিন্ন আবহ, যে কারোর জন্যই অন্যরকম অভিজ্ঞতা, চমক, নতুনত্ব, আধুনিকতা। কোন সিরিজের আগে ট্রফি উন্মোচন নিয়ে এতটা পরিকল্পনা হয়তো দেখা যায়নি এর আগে। ওয়ানডে সিরিজের ট্রফি হাতে আইরিশ অধিনায়কের সঙ্গে নিগারের পোজ। সিরিজ জয়ের বাড়তি চাপ তো আছে, সঙ্গে যোগ হয়েছে 25-এর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের হিসেব নিকেশ। ঘরের মাঠে শুরুটা গুরুত্বপূর্ণ জানেন টাইগ্রেস অধিনায়কও, তাই তো আপাতত যেতে চান না কোনো হিসেবের মারপ্যাচে। জয় দিয়ে শুরু করতে চান সিরিজ। এই সিরিজ থেকে চান পূর্ণ 6 পয়েন্ট। ফেথ রাখেন স্টিল, কারণ টিম কষ্ট করছে। দেখা যাচ্ছে অনেক সময় ভিজিবলি পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে, রেজাল্ট না হলে আসলে তখন নেগেটিভ বিষয়গুলো বেশি আসে। সো এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা। আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার যার প্রসেসটা মেনটেন করাটা বেটার, এবং টিমের সবার প্রতি সবার ফেথ রাখাটা ইম্পর্টেন্ট। পয়েন্ট গ্র্যাব করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি, সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি। তবে সেখানেও আছে অস্বস্তি। সবশেষ ওয়ানডেতে যে টানা 5 ম্যাচ হার বাংলাদেশের। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আছে প্রশ্ন উঠেছে সামর্থ্য নিয়েও। তবে অভিজ্ঞ একাধিক ক্রিকেটার ফেরায় আশাবাদী নিগার। ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডারে রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না। ফারজান অফ পিঙ্কি আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রেকর্ড ওয়ানডেতে আছে। মুর্শিদা খাতুন অনেক ভালো ওয়ানডে খেলতেছে, এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেয়ার শারমিন আক্তার সুক্তা তাকে ইনক্লুড করা হয়েছে। সো ফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়,
সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। অন্যদিকে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ আগেই শেষ হলেও বাংলাদেশকে ভরকে দিতে চায় আইরিশ নারীরা। সেখানে তাদের চিন্তার নাম এদেশের কন্ডিশন, সঙ্গে যে কোনো উইকেটে টাইগ্রেস স্পিনাররা ভয়ঙ্কর। তাই তো আয়ারল্যান্ড পরিকল্পনা সাজাচ্ছে সেভাবেই। এটা দুর্দান্ত। এদেশে নারী ক্রিকেট নিয়েও গণমাধ্যমের এতটা আগ্রহ, বিশ্বাস দারুণ একটা সিরিজ হবে। সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছি, উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। বাংলাদেশের বোলিং ইউনিটও দারুণ, তবে সিরিজ জিততে চাই, সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। ইন্টারনেটে বাংলাদেশের খেলা দেখে শক্তিমত্তা আর তাদের দুর্বলতা বের করছি। এ পর্যন্ত ওয়ানডেতে দু দলের 6 দেখায় 3 জয়ের বিপরীতে মোটে একবারই হেরেছে বাংলাদেশ। তবে নিজেদের সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে আইরিশ নারীরা। তাই তো আভাস মিলছে এক কঠিন প্রতিদ্বন্দ্বিতার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।